হিং টিং ছট সব উলট পালট, হিং টিং ছট সব উলট পালট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। শুরু আছে শেষ নাই, কাহিনীর রেশ নাই। গল্পটা জমে ওঠে কি যে উদ্ভট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। বাঁকা চোখে সোজা দেখা, সোজা হাতে বাঁকা লেখা। ঘটনা ঘটে যত রটনা প্রকট। প্রতিদিন পদে পদে বাড়ে সংকট। দু চোখে দেখি হিং টিং ছট, দু চোখে দেখি সব উলট পালট। চোখ মেলে দেখি আমি সব ভজকট। গুলবদন সে যদি অতিরিক্ত রাগারাগি করে তাহলে সোজা যায়া মিষ্টির প্যাকেটটা হাতে ধরাই দেবা। আরে কাঁপতেছেন কেলা? কাঁপতে আছি, তাহলে মনে হয় যাবা, আমার জ্বর আসতে আছে। আরে ওর কত বড় সাহস আমি ওর হাতে মেয়ে ছেড়ে দেবো ভাবে। খান ভিলেজে নতুন ভদ্র মহিলা আসছেন, তিনার আত্মা খুব ভালো। দেখো আবার পুলিশের হাতে ধরা পড়ো নাকি। আপাই যে কি কন না। এই যে শুনেন, এত পেশা কথা বলেন না, পেশার না কথা শোনানোর মানে ইচ্ছা আমার নাই। তোমার যদি শোনার দরকার নাও থাকে, কিন্তু আমার বলার দরকার আছে। প্লিজ গিভ মি 2 মিনিটস টাইম উইথ সাইলেন্স। মানে চুপ করে 2 মিনিট বসো, আমি বলি তোমাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কথাটা হচ্ছে যে আমি আয় বকুলে। কি মুরব্বী মানুষের লগে এত পেছাল কেন পারোস? যা ভিতরে যা। বহেন। জব্বর মিয়া, জি। মানে আপনি যে আমার এই কথাটা কইছেন, মানে যে আমারে যে আপনার ভালো লাগে, আবার মানে যে আপনি আমারে টাকাও ধার দিতে চাইছেন, তো মনে করেন যে এই কথাটা শুননা যে আমি কি হাসমু না কানমু নাকি চিকটা যামু, মানে চিকটা যামু আমি না মানে বুঝবার পারতাছি না। মানে একলে সব আউলে গেছে গা, যাক গা শেষে আমি মানে চিন্তা করলাম। না চিন্তা করলাম আসলে তাহলে পছন্দ আর ভালোবাসা। যে মানে আমি হাসি আপনার কথাটা শুই না। হাসলে কিন্তু স্বাস্থ্য খুবই ভালো থাকে, বুঝছেন? আপনারে আমি দিনের মধ্যে 14 বার হাসি। ফুলের বাগানে ফুটেছে ফুল রে, ভ্রমর কেন আইলো না, ফুলের মধু। মামা এক কাপ চা বানান, টোস্ট বিস্কুট দিয়ে ভিজাই ভিজাই খামো। আপনার জন্য একটা বানান, আমি টাকা দেবো। তোরা তো ফুর্তি ফুর্তি লাগতেছে। আমরা জমিলাপা এবার অন্যরকম মানুষ। আপনি যদি এখন খালি খান বিলায় যান, দেখবেন যে খান বিলা একেবারে চান্স। চান্স কি? চান্স মানে বুঝলেন না? চান্স মানে হলো ইংরেজি শব্দ। এই বাড়ি ঘর সব কিছু একবার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, যা দেখবেন সব ঝকঝকে তকতকে, থালা বাসন ফ্রিজ সব কিছু একবারে দেখলে মনে হবো জমিলা পাইব এই বাড়ির মালিক। আর জমিলাপা তো আমাকে দুজনরে ঈদের বকশিসও দিছে, দর বেশি দিছে 1,500 আর আমার দিছে 2,000। আমি মনে হয় একটু আপনার লোক বেশি না? তুই যত কথাই কস, তোর আপা পরিচয় গোপন করে এই জায়গা আছে, এটা কিন্তু খুবই সন্দেহের কথা। কোনো মামা হে পরিচয় গোপন করে রাখছে, তার দরকার আছে তাই। এতে মাইসেরা তো কি? হ্যাঁ, মাইসা তো কিছু খালি আগলা পুদ্দারি।
আর টুনিয়াপাও নাকি ওই মাইশের কাছে উল্টাপাল্টা কিছু কয়ে বেড়ায়, এটা কিন্তু ঠিক না। আরে বাবা, সে এই জায়গা আছে, মানুষটা কে এটা জানতে চাইবো না লোকজন? মাইশের তো করস কেন? হ্যাঁ, মাইশের তো করস কেন? আমরা দুজন যখন না খেয়েছিলাম তখন কেউ আইছে আমাকে 2 বেলা 2 মুঠি একটু খাওয়াইতে? মাইশে খালি আগলাপ উদ্ধারে। দেখো মা, মাইশের কথা কান দিও না বেশি। সাড়াবার তিতে দিতে নাকতেছে বিট কাইল্লা। কামটা কিন্তু ভালো করলি না বুলেট। ও সরি মামা, ভুল হয়ে গেছে। আসলে সে মাথার একটু আলাজল হয়ে গেছিল, কিছু মনে করেন না। আসলে কি মামা হয়েছে কি, আমাও কেউ সুখ শান্তি ভালো চায় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জবর ভাই, বউ মামা আমি আসি। যা। বউ বকুলি রে হাতের মুঠের মধ্যে পাইও আমি আসল কথাটা বলতে পারলাম না। কেন? ওই যে গুল্লি বেগম আমি তারে কনভিন্স করার জন্য বলছে কি জানো, যে আমি আপনাকে পছন্দ করি। আমার জ্বালা এই তো নাটার মধ্যে লেগে রয়েছে, আধা ঘন্টা হয়ে যে খালি ঘরে খালি কথা কয়। আমি ওইদিকে তাকাই ওইদিকে তাকাই। বকুলি আসলো 1-2 বার, সে তো বুদ্ধিমতী মেয়ে, সে বুঝিয়ে ফেলছে যে আমি হাতে গোলাপ মিষ্টি নিয়ে গেছি, সে পলাই চলে গেছে। তাইলে তো তোমার কপালে এবার বিপদ আছে। রাহো বিপদ আছে বললে হইলে। এই গুলি বেগমও টাকার কাছে কোরবানি হয়ে গেছে, বুঝছো? টাকার মতো সোজাই কথা বলে। হ্যাঁ, আমার এখন তো ডাউট হয় যে সে এখন আমার প্রেমে না মশগুল হয়ে যায়। তুমি একটা খচ্চর। দেখো, আমার খচ্চর বলবা না, বুঝছো? খচ্চর বললে কিন্তু আমি তোমার টাকা ধার দেবো না। হ্যাঁ, তোমার টাহা আমার লাগবে না। আর তুমি আমার দোকানে বইসা এইসব আজে বাজে পেশাল পারবা না। এই গদি আমার রিজিকের জায়গা, আমার হালাল রোজগারে আমি বাঁচতে চাই। এই জন্যই লোকজন এই ক্লাবের সেক্রেটারি বানাইছে আমারে। এই মজু ভাই, তুমি আমার ঠিক আছে আমারে 1 কাপ চাই দাও, একটু কড়া করে মিষ্টি করিয়ে দাও। বুঝতে পারছি, এই দোকানে ফ্রিজ কিনতে হবে, ঠান্ডা পানি না থাকলে গন্ডগোল বাজবে। আপা আমি একটু বাইরে যেতেছি। বাইরে যেতেছো যখন কেন? একটু ব না, তোর সাথে আমার আর্জেন্ট মানে জরুরি কথা আছে, একটু ব। কি কথা? ব কইতাছে কি ওই জব্বর মিয়ার কথা। তুই কি বুঝে পারছো যে মানে জব্বর মিয়া এরকম মাখির মতো আমগো বাড়ির চারপাশে যে চক্কর খাইতেছে না, এর মাঝে যাটা কি? হ্যাঁ, চোখ কান খোলা রাখো, 2-4 দিনের মধ্যে মাঝে যা তুমি নিজেই টের পাইবা। আরে আমি তো নিজে বুঝে পারছি ব্যাপারটা, মাগার আমি যে বুঝছি এটা আবার হরে বুঝবার দেয়নি, বুঝছস? জব্বর মিয়া হইতেছে একটা কাউয়া চালাক। হ্যাঁ, মনে করছে কি যে ডাস্টবিনের মধ্যে মুখ ডুবাইয়া থাকলে কেউ ওরে দেখা পারে না। হ্যাঁ, আমি কিন্তু ঠিকই বুঝে ফেলাইছি, বুঝছস না? ওই যে আমার মনে করছি প্রিয় গানটা, ওই যে সেই গানটা একটু ক না, কি গানটা মনে করে দেন আমার, ওই যে তু 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 তারা জব্বর মিয়া খাইব ধরা, বুঝছস? এই চুপ করো তো, তোমার জাতীয় সঙ্গীত বন্ধ করো। তুত্তু তারা এই গান গাইতে তুমি সর্দারে ফাঁসাইতে চাইলা। সর্দার ফাঁসলো না, মাঝখান থেকে মুখসে একেবারে মাইর খাইয়া ভর্তা। সেইটা হয়েছে বোন। এইবার কিন্তু মনে করছে আমি গুল্লি বেগম, গুল্লি আর ওই যে টার্গেটটা মনে করছে মিস হইতে দিব না। একেবারে জায়গা মতন জব্বর আলী মনে করছে এবার ফাইসা যাইবো। তো আমি যাই। আরে বোন, কই যাইতাছোস? তোর লাগে তোমার অনেক কথা আছে, মনে কর যে আরো অনেক গল্প আছে, মনে কর আরেকটা স্যাড স্টোরি। আবার কি স্যাড স্টোরি? আরে তো গো মতন আমার 3-3টা এরকম ফাইটার মানে এরকম ঢিসুম বোন থাকতে। হ্যাঁ, ওই যে খান বিলার যে ওই বেটিটা, কি যেন নাম বেটিটার মনেও তো নাই, ওই যে বেটিটা আমার ইংজারিতে গালাগালি দিল আবার বাড়ির তন বাইর করে দিল। হ্যাঁ, তোরা কেউ এটার একটা প্রতিবাদ করলি না? আমার কলজাটা মনে করছে, কলজাটাতে খুব দুঃখ করে বোন।
তোরা এটার একটা কেউ প্রতিবাদ করলি না, কেউ যদি মনে করছে মহিলাদের কিছু বলতি, আমার এই কুল যায় একটু শান্তি লাগতো। তোমার কলজার মধ্যে শান্তির বাতাস দেওয়ানোর লেগে আমরা গিয়া মহিলারা এখন মাইর দিই না, মাইর দিয়ে শোয়াই দিই। আমি তো এইটাই চাইতাছি, একটা কিছু কর রে বোন, পারবি না? কিন্তু একটা বিপদ আছে। কি? মহিলার অনেক টাকা, আর মহিলা হচ্ছে অনেক উচ্চ শিক্ষিত, বুঝছো না? হ্যাঁ, যদি আমরা মাইর দিই আমগো 3 বোনের কিন্তু জেল খাটার সম্ভাবনা আছে। হাই হাই রে, কি দুনিয়া আইলো! হ্যাঁ, বইনেরা বইন গোলাইগা কত কি করে, যেমন মনে কর যে আমি করতাছি তো গোলাইগা, আর তোরা 3 বইনে আমার লেগে সামান্য একটু জেল খাটবার পারবি না? কেমন জাতের বইন তোরা! দেওয়া আপা, জেল খাটতে আমগো কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা 3 বোন যদি জেল খাটি তাইলে কি আমগোর ভবিষ্যতে কেউ বিয়া করবো? কও, জেল খাটা মাইয়া কেউ বিয়া করে? আর তুমি কও। নিজেরটাই ভাবতেছস না? অবশ্য কথাটা ঠিকই, বিয়া তো দেওয়ান লাগবো, আবার আমারই মনে করছে। পাত্তর পুত্তর কই পাম হয়েছে জেল টেল খাইটা। তো যাক গা, কি আর করুম, ওই যে বেটিরে কি মাপ করে দিমু? তোমারও তো আমি সব বুঝে কইলাম, তুমি এখন বইবে চিন্তা করো, আমি যাই, আল্লাহর রাস্তা আমার আর ডাইকো। আচ্ছা, কি বুঝে যে গেল ধুন ধুন, মাপই করে দিমু, কিন্তু আমি হইতেছি গুল্লি বেগম, ব্যাপারটারে যদি মাপ করে দেয় হচ্ছে, আমি তো মনে করছি আচ্ছা যাক গা, পরে দেখুন যাইব। ঠিক আছে, আমি সর্দারের সাথে আরেকবার কথা বলে দেখি। মানে ও তো মানে বুঝতেছি না, আমি তো বুঝতে পারছি না কি অবস্থা। এই সর্দার ভাই, ও সর্দার ভাই, একটু শুনুন না, কথা আছে। ওই যে সাগর ভাই যে আপনার প্রস্তাবটা বলছিল, আপনি কি একটু বিবেচনা করছেন? না, এখনো বিবেচনা করি নাই। আপা এখনো বাসায় আছে তো, আপা যাক, তারপরে কথাবার্তা বলবো। আশ্চর্য, আপনি আপনারা তো অন্ধভক্ত কেন বলেন তো? আপাকে আপনাকে জাদু করছে? দেখো টুসি, আপা আমারে জাদু করে নাই। একজন ভদ্র মহিলা বাসায় আছে, তারে বাসায় রেখা ওই কোচিং সেন্টার আর গানের স্কুল খোলাটা ঠিক না। তাহলে আপনার আপা কবে যাবে? যখন সময় হইব তখন যাইব। ততদিন তো আর আমরা ওই বাসার জন্য অপেক্ষা করতে পারবো না। সবকিছুর একটা সিজন আছে না, ওই সিজন চলে গেলে আমাদের বাসা ভাড়া নিয়ে কি লাভ বলেন? সিজন চলে গেলে চলে যাবে, আমার বাসা যেরকম থাকার সেরকম থাকবে, অসুবিধা কি? আপনি কোন পাল্টে গেছেন কেন বলেন তো সর্দার ভাই? আপনি তো বলছেন যে আমাকে বাসাটা ঠিকই দিবেন, আর এখন বলতেছেন অন্য কথা। আপনি বুঝতে পারতেছেন না, আপনার বাসায় যদি গানের স্কুল খোলা হয় না, তাহলে প্রত্যেকদিন সুন্দরী সুন্দরী মেয়েরা আপনার ওখানে গান শেখার জন্য আসবে, এবং আপনিও তাদের সাথে ফ্রি ফ্রি বসে গান শিখতে পারবেন, আড্ডা মারতে পারবেন। তখন দেখবেন আপনার আরো নতুন 5টা বান্ধবী হয়ে যাবে। আমার বান্ধবীর দরকার নাই। আমার বিপদে কি তারা আসবে? আসবে না। তোমার মতো সব উড়ে উড়ে ঘুরে ঘুরে আমার জীবন থেকে সরে যাবে। আমি যেই মানুষ, একাই থেকে যাবো, বুঝছো? তাহলে আপনার গান শেখার কি হবে? আপনি জানেন না আপনার গলা কত সুন্দর আর কত ভালো গলা। আপনি যদি একটু চর্চা করে গানটা শেখেন না, তাহলে আমি শিওর করে বলতে পারি ওই যে আমাদের টিভিতে যেসব শিল্পীরা গান গায় না, তাদের চেয়ে আপনি ভালো গান করবেন, এবং আপনার তখন নাম হবে, খ্যাতি হবে, সবাই আপনার জন্য অটোগ্রাফ নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। সময় হলে দেখা যাবে। তাহলে ফাইনাল করলেন কি, মানে বাসাটা আমরা কবে পাচ্ছি? জানি না। আচ্ছা ভাই, আপনি আমার মাফ করেন তো ভাই। হ্যাঁ, আপনারা যদি এত চাপাচাপি করেন তাহলে তো আমার বাসা দেওয়া সম্ভব না, তাই না? আপনারা অন্য ঠিকানায় যোগাযোগ করেন। আপনি যোগাযোগ করতে বলো তুমি অন্য ঠিকানা। না 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 ভাই, আমার সাথে কথা নিলে তো রাগে, এখন কি হবে? আমি কি দোষ আমার? তো আমি তো বললাম, আমি তো বুঝে কনভিন্স করার চেষ্টা করতেছি। আরে দাঁড়াও, অন্যভাবে কনভিন্স করতে হবে। ইস, খামাখা টেনশন করো না তো মা, তুমি একটু মিথিলাকে দেখতে থাকো, দেখবে আমি ঠিক সময় মতো বের হয়ে আসছি। আমি তো কোনো অন্যায় করিনি, শুধু আমার মেয়েটার জন্য আমার খারাপ লাগবে। চিন্তা তো করি না মা, কিন্তু সমস্যা তো অন্যখানে। মেয়েটা আমার খুবই বুদ্ধিমতী, ও সব কিছু বোঝে। আমি ভালো থাকবো, তুমি একদম টেনশন করবে না। হ্যাঁ সর্দার, শোনো মা, আমি এখন রাখছি। আপা, আমি কিছু শুনতে চাই না, আসলে আমার অন্যায় হয়ে গেছে। আমি আপনার ফোনের কথার মধ্যে ঢুকে গেছি। আমি আসছিলাম আসলে একটা অন্য কাজ। এই যে মা। থ্যাংক ইউ। ওয়েলকাম। বসো সর্দার, বসো। তোমাকে আমি কিছু কথা বলবো।
মানে আমি আজ তোমাকে সব কিছু খুলে বলতে চাই। আমার এই যে চশমাটা না, এটা তো কোনো পাওয়ার নেই। আমি আমার নামটাও তোমাদেরকে মিথ্যে বলেছি। এগুলো আসলে সব কিছুই করেছি আমাকে লুকিয়ে রাখবার জন্যে। আমার আসল নাম ডাক্তার কানিস ফাতেমা। আমার স্বামী ডাক্তার সাব্বির আহমেদ, একজন ভুয়া ডাক্তার। মেডিকেলের 3rd ক্লাস 4th ক্লাস এমপ্লয়ীদের কোটায় কি করে যেন সে চান্স পেয়ে গিয়েছিল, কিন্তু পাশ করতে পারেনি, ফলে কোথাও চাকরিও পায়নি। আচ্ছা, আপনি বিয়ের আগে এসব জানতেন না? না, এমনকি বিয়ের পরেও জানতাম না। যেহেতু সে চাকরি করতো না, ক্লিনিক দিতে চাইতো, ব্যবসার প্রতি তার আগ্রহ ছিল খুব। আমার আব্বা মারা যাবার পর আমার ভাই যখন কানাডা চলে গেল, তখন ও আমাদের পল্টনের বাসাতেই ক্লিনিক বানিয়ে ফেললো। মানে আপনার মা কিছু কয় নাই? আমার মা কি বলবে, বয়স হয়েছে, কোনো ঝামেলা না করে উত্তরা বাড়িতেই চলে গেল। আর সেখানে ডক্টর সাব্বির আহমেদ, আমার হাজব্যান্ড, অবৈধ গর্ভপাতের ব্যবসা চালাতে শুরু করলো। মানে আপনিও কি ওই ব্যবসার সাথে ছিলেন? না, আমি সরকারি চাকরি করতাম। ঢাকার বাইরে ট্রান্সফার হওয়ার কারণে আমি চাকরি ছেড়ে দিয়ে একটা নামকরা ক্লিনিকে জয়েন করি। একদিন অবৈধ গর্ভপাত করবার সময় সাব্বির একটা পেশেন্টকে মেরে ফেলল। আমি আমার কাজ শেষ করে বাসায় ফেরার সময় ওর ক্লিনিক হয়ে যেতাম। তা গিয়ে দেখি ও কেমন যেন মুখ ভার করে বসে আছে। জিজ্ঞেস করতেই বলল, একটা ব্লান্ডার হয়ে গেছে, তুমি তো গাইনি ডাক্তার, তুমি এই পেশেন্টটার দায়িত্ব নাও, তোমার তো কিছু হবে না, কিন্তু আমি যেহেতু ডাক্তার না, পুলিশের হাতে ধরা পড়লে আমার জীবন বরবাদ হয়ে যাবে। আপনি না অন্য ক্লিনিকে কাজ করতেন? হ্যাঁ, ওই যে বললাম, আমার ক্লিনিকের কাজ শেষ করে বাসায় ফেরার সময় আমি ওর ক্লিনিক হয়ে ওকে নিয়ে যেতাম। তারপর তো দেখতেই পাচ্ছ তোমাদের এখানে। আচ্ছা আপা, আপনার অপরাধ তো কেউ প্রমাণ করতে পারবো না, তাহলে আপনি লুকায় আছেন কেন? মিথের জন্য। তোমাকে বললাম না, গাইনি ডাক্তার হিসেবে ও আমাকেও জড়িয়ে ফেলেছে। এই কেসে জেল জরিমানা না হলেও কয়েকদিন হলেও আমাকে হাজতে বাস করতে হবে। তখন আমার মেয়েটাকে কে দেখবে ভাই? নিশ্চয়ই ওই কিলারটার কাছে আমি আমার মেয়েকে রেখে যাব না। আর এই ধরনের নানা দুশ্চিন্তায় হতবুদ্ধি হয়ে তোমাদের এখানেই এলাম অজ্ঞাতবাসে। আর ওইদিকে ডক্টর সাব্বিন টাকা পয়সা ছিটিয়ে বেশ ভালো ছিল, কিন্তু গত পরশুদিন সে ধরা পড়েছে। এখন আমারও আর আত্মসমর্পণের কোনো ভয় নেই। আপা, মিথিলা কার কাছে থাকবো? আপাতত আমার মায়ের কাছে থাকবে। ওর বাবা তো আর ওকে ডিস্টার্ব করতে পারবে না। ভাই সর্দার, তোমাদের অনেক চালিয়ে গেলাম, পারলে আমাকে মাফ করে দিও। আপা, আপনি আমার মাফ করে দিয়ে। আসলে হয়েছে কি আপা, ঢাকা শহরে আসার পর থেকে কানামাছির মতো ঘুর পাক খেতেছি। এর কেউ আপন না, কেউ কাউরে ভালোবাসে না, কাউরে বিশ্বাস করার মতো নাই, কাউরে বিশ্বাস করতে পারি